একটি প্লেন বাস্ট হয় একটি বরফে ঢাকা পাহাড়ে। সেই প্লেনের ৪৫ জন যাত্রী জানতো না এরপর তাদের বেঁচে থাকার অসম্ভব লড়াই। আজকে আমরা জানবো সেই মানুষগুলোর গল্প যারা বরফের নিচ থেকে বেঁচে এসেছে জীবিত। ঘটনাটি শুরু হয় ১৯৭২-এ। এখানে একটা ৫৭১ নম্বর প্লেন, তারা কিছু প্যাসেঞ্জার এবং খেলোয়াড় নিয়ে যায় সাউথ আফ্রিকা থেকে স্যান্টোকুয়ের জন্য বের হয়। যখন প্লেনটির সবচেয়ে বড় রেঞ্জ অফ মাউন্টন, যাকে এন্ডিসন বলা হয়ে থাকে, যখন তার উপর থেকে উঠছিল তখন একটি বরফের টোপায় পড়ে যায়। পাইলট তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায়, তার জন্য পাহাড়ে যে গ্রাস হয়। এরই মধ্যে প্লেন ২ টুকরো হয়ে যায়। ২ ঘন্টার মধ্যে প্রথম অংশটা যেটি বরফে পিছল হয়ে পেশে যায়। এই দুর্ঘটনায় অনেকে মারা যায়। যারা আহত হয়েছিল তারা অনেকেই নিজেকে কষ্ট করে সামলায়। পাইলটের কাছে গিয়ে দেখে পাইলট বেঁচে নেই এবং এখানে যারা বেঁচে আছে তারা একে অপরের সাহায্য করে। কিন্তু যতই রাত ভারী হচ্ছিল টেম্পারেচার ততই কমে আসছিল। ঠান্ডা এত পরিমাণে বেড়ে যায় যারা ধৈর্যের বাইরে হয়ে যাচ্ছে। প্লেনের যে খোলা অংশটা ছিল সেখান থেকে নিয়মিত ঠান্ডা হাওয়া আসছিল। কিছু মানুষ খুবই আতঙ্কে ছিল, কিন্তু তারা ভাবছিল তারা বাঁচার কোনো আশঙ্কাই নেই। তখন একে অন্যদেরকে সান্ত্বনা দিচ্ছিল, এটা করা ছাড়া তাদের কোনো উপায় ছিল না। এরপর তারা প্লেনের ভাঙা অংশটিতে মৃত ব্যক্তিদের ডেড বডি এবং তাদের ব্যাগ দিয়ে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। পরের দিন সকালে যখন তারা ঘুম থেকে ওঠে তখন দেখে বরফের ধোঁয়া সরে গেছে এবং যারা বেঁচে আছে তারা বুঝতে পারলো আরো কিছু লোক মারা গেছে। তখন তারা বাইরে হয়ে আসে, তখন ততটা ঠান্ডা ছিল না, বাইরে হালকা হালকা রোদ ছিল। তখন তারা ভেবেই নিয়েছিল এখানে বেশি দিন বেঁচে থাকা সম্ভব না। তখন যার যার ব্যাগে যার যার খাবার ছিল সবগুলো একখানে করে এবং সেটা সবাই মিলে সমান করে ভাগ করে খেয়ে নেয়। এই দুর্ঘটনা এতক্ষণে সরকারের কানে পৌঁছে গেছে। তারা বাঁচানোর জন্য কোনো না কোনো পদক্ষেপ নেবেই। কেউ না কেউ তাদেরকে বাঁচাতেই আসবে। ওদের প্লেন যেখানে ক্র্যাশ হয়েছে তার দিকে শুধু উঁচু উঁচু বরফের পাহাড়। এখান থেকে বাড়ানো তাদের পক্ষে কখনোই সম্ভব হবে না। হুট করে তারা আকাশে একটি প্লেন দেখতে পায়। সেই প্লেনটি তাদেরকে বাঁচানোর জন্য আসছিল। তারা চিল্লাচিল্লি করে কিন্তু কোনো কাজেই লাগে না। কিন্তু যে প্লেনটা আসছিল তারা তাদের থেকে অনেক দূরে সে দাঁড় করাইছিল। তাদেরকে কখনো দেখতে পাওয়া সম্ভব ছিল না, তাও এরা চিল্লাচ্ছে। এখন এদেরকে কিছু না কিছু করেই বেঁচে থাকতেই হবে। যতক্ষণ ওদের জন্য কেউ না কেউ সাহায্যের জন্য না আসে ততক্ষণ তাদেরকে বেঁচে থাকতেই হবে। এরপর তাদের ৩ দিন পার হয়ে যায়। তারপর লেন নামের একটা ছেলের জ্ঞান ফেরার সাথে সাথে তার বোনের কাছে চলে যায়, কিন্তু তারপর জানতে পারে যে তার বাবা মা বেঁচে নেই। এমনকি তার বোনের অবস্থা অনেকটাই খারাপ। এটা শুনেই সে অনেক ভেঙে পড়ে। এখন সবচেয়ে বেশি দরকার ছিল পানি, তো এর কারণে তারা মেল্টিং করে পানি বের করে বরফ থেকে। এবং তখন তারা সবাই মিলে তাদের ব্যাগ দিয়ে একটা এক্স চিহ্ন দেয়, যাতে উপর দিয়ে কেউ উড়ে গেলে তাদেরকে দেখতে পারে। পরের দিন ওদের খোঁজার জন্য আবার আরেকটি প্লেন আসে, কিন্তু সেও আগের মতো অনেক দূরের আকাশে উড়ে। কিন্তু এরা অনেকটাই খুশি হয়ে যায়, কারণ যেটা এক্স চিহ্ন দিয়ে যারা ব্যাগ দিয়ে তৈরি করছিল সেটা অনেক দূর থেকে দেখে তাদেরকে বাঁচিয়ে নেবে, কিন্তু না। তারপর তাদের ফোন বা গ্লাস থাকার কারণে সূর্যের আলোকে আকৃত করে তাদেরকে দেখানোর চেষ্টা করছিল, কিন্তু তাও ব্যর্থ। এত কিছু করার পরও তাদের কোনো লাভ হয়নি। তাদের সামনে দিয়ে উড়ে চলে যায়। এরা বুঝতে পারে যে সরকার তাদের লোকেশন এখন পর্যন্ত জানতে পারেনি। এখন প্লেনের যে আরেকটা অংশ, যেটা প্লেন ধাক্কা খাওয়ার পর ২ ঘন্টা হয়ে যায়, এরা সিদ্ধান্ত নেয় সেখানে পৌঁছাবে, কেননা সেখানে ব্যাটারি আছে। সেই ব্যাটারি দিয়ে প্লেনের রেডিও চালু করবে তারা, আর ওটার সাহায্যে গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে যেতে পারে। এরপর কিছু লোক উপরের দিকে যায়, কারণ তারা যেন ব্যাটারিটা নিয়ে ফিরতে পারে। কিন্তু যখন তারা উপরে পৌঁছা যায় তখন দেখে তাদের থেকে অনেক দূরে সে প্লেনটি ফেসে আছে। সেখান থেকে কোনোভাবেই সম্ভব না। তারা আবার নিচে ফিরে গেল। এরকম করে ৭ দিন পের হয়ে গেল। আস্তে আস্তে ওদের সংগ্রহ করা খাবারও শেষ হয়ে আসে। তারা সবাই চিন্তায় পড়ে যায়, আসলে কি তারা বাঁচতে পারবে কিনা। এখানে না কোনো গাছপালা আছে, না কোনো জানোয়ার আছে, কিন্তু খাবারের জন্য তাদের কোনো না কোনো ব্যবস্থা করা লাগবে। পাথরের উপরে যে ছ্যাদলাগুলো থাকে সেটা খাওয়ার চেষ্টা করে, কিন্তু এতটাই স্বাদ খারাপ ছিল যে যেটা খাওয়ার অসম্ভব হয়ে পড়ে। এর মধ্যে ল্যান্ডো নামে এক বন্ধু বলে যে আমার যদি বেঁচে থাকতে যদি আমার বন্ধুর লাশও খাইতে হয় তাও আমি খেতে রাজি। কিন্তু কিছু লোক রাজি হইলেও আর কিছু লোক রাজি হয় না। এতেই ৭-৮ দিন চলে গেল আরও। এরকম করে তাদের দিন কাটতে থাকে এবং খিদায় তাদের মৃত্যুর দিকে ঠেলে যাচ্ছে। এর মধ্যে তারা সিগারেট এবং জুতের লেজ পর্যন্ত চিবিয়ে খাওয়ার চেষ্টা করে। এরপর ৩ সপ্তাহ পার হয়ে যাওয়ার পর সবার সাহস ভেঙে পড়ে। এর মধ্যে ল্যান্ডোর বোনও মারা যায়। এর মধ্যে ল্যান্ডো তার মা বাবা এবং সাথে এমনকি তার ছোট বোনটাকেও হেরে ফেলায়। এখন এদেরকে বেঁচে থাকার জন্য এখানে কিছু না কিছু করতেই হবে। তারা তখন তাদের বন্ধুদের লাশ খেয়ে এখানে বেঁচে থাকার জন্য চেষ্টা করে। তারপর তারা কিছুদিন পর একটা বরফের চাপায় একটা ব্যাগ পায়। সে ব্যাগের ভিতরে একটা তারা রেডিও পায়, কিন্তু রেডিওতে কোনোভাবেই সিগন্যাল আসছে না। তারা কোনো রকম চেষ্টা করে সেই রেডিওতে সিগন্যাল আনে, কিন্তু রেডিওটা চালু করার পর তারা জানতে পারে তাদেরকে বাঁচানোর জন্য সরকার ৬০ বারের উপরও রেস্কিউ টিম পাঠাইছিল, কিন্তু কেউ এদেরকে খুঁজে বের করতে পারেনি। ওরা ভেবেই নিয়েছিল যে এরা সবাই মারা গেছে। ওরা মেনে নিয়েছে যে এই অ্যাক্সিডেন্টে আর কেউ বেঁচে নেই। এটা শোনার পর তারা আরও আতঙ্ক হয়ে পড়ে যায়। তখন তারা ভেবে নেয় যে তাদেরকে বেঁচে থাকতে হলে নিজেই কিছু করতে হবে। এদেরকে খোঁজার জন্য আর কেউ কখনো আসবে না।
এদের মধ্যে যে 5 জন মাংস খেতে রাজি হয়েছিল না তারাও এখন মাংস খেতে বাধ্য হয়েছে। এদের এখান থেকে 3 জন ওখান থেকে বার হওয়ার জন্য পাহাড়ের উপরে উঠছিল। হাঁটতে হাঁটতে রাত হয়ে গেছিল। তখন তারা এক জায়গায় দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু এত পরিমাণ ঠান্ডা ছিল তাদেরকে দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না বা একখানে থাকার সম্ভব ছিল না। পরের দিন সকালে তারা বাধ্য হয়ে নিচে চলে আসতে হয়। তখন তারা ভাবছিল তাদেরকে এখান থেকে বার হতে এতটা সহজ হবে না। তখন তারা রাত্রে ঘুমানোর সময় হঠাৎ করে অনেক রাত্রে একটি বরফ ভেঙে এসে তাদের ভিতরে পড়ে। সবাই বরফের নিচে পড়ে যায়। তখন তারা একে অপরকে সাহায্য করার পর অনেকেই বেঁচে ওঠে। তাদের মধ্যে একটি মহিলার সেখানে দুর্ঘটনায় মৃত্যু হয়ে যায়। তারা স্বাভাবিক হতেই বুঝতে পারে তাদের কোনো আওয়াজ শোনা যায়। তারা বুঝতে পেরেছিল বরফের তুফান তাদের কাছে এসেছে। তখন এই বরফের তুফান এসে আছড়ে পড়ে এদের উপরে। এই তুফানটা এত ভয়ঙ্কর ছিল যে তাদের মধ্যে আরও কিছু সাথীর মৃত্যু হয়ে যায়। তাদের মধ্যে একটা ছেলে ছিল যার নাম ছিল নিউমা। সে তখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং প্লেনের আয়নাতে জোরে জোরে বাড়ি মারে, কেননা সবাই বরফের নিচে চাপা পড়ে গেছে। সবাই হাঁফিয়ে গেলেও নিউমা না থেমে জোরে জোরে বাড়ি মারতেই থাকে। আর অনেক চেষ্টার পর নিউমা গ্লাসটি ভাঙতে সক্ষম হয় এবং সে উপরে বার হয়ে আসে এবং তার সাথীরাও আস্তে আস্তে সবাই বার হয়ে আসে উপরে। এর মধ্যে গ্লাস দিয়ে তার পা কেটে গিয়েছিল, কিন্তু সেটা বরফে এমনভাবে জমে গেছে যার কোনো ব্যথাই হচ্ছিল না। বেঁচে থাকা মানুষগুলো অনেক চেষ্টা করে প্লেনটিকে বরফ থেকে বাইর করার চেষ্টা করে এবং বাইর করতে সক্ষম হয়। এদের একটা সাথীর অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। তাকে বাঁচানোর জন্য সব সাথীরা একই সাথে অনেক চেষ্টা করে, কিন্তু তাকে বাঁচানো কোনোভাবেই যায়নি। এবং তার কাছে একটা চিঠি পাওয়া যায় যেটা তার বাবা মায়ের জন্য লিখেছিল। সেখানকার একটা লোক সেই চিঠিটা তার নিজের কাছে রেখে দেয়। এরা জানতো তারা যদি নিজেকে বাঁচাতে চায় তাহলে আরও চেষ্টা করতে হবে তাদেরকে। এমনভাবে 36 দিন পার হয়ে যায়। নিউমা তার কিছু বন্ধুদের নিয়ে উপরের দিকে রওনা দেয়, কিন্তু কিছু দূর এগানোর পরে নিউমা পড়ে যায়। তখন তার এক সাথী তার কাটা অংশটা দেখে এবং অবস্থা খুবই খারাপ ছিল। তখন তার সাথীরা ভেবে নেয় তাকে নিয়ে নিচে চলে যাবে, কিন্তু নিউমা বলে, না, তোমরা এগিয়েও, আমি পিছনেই যাচ্ছি। কিছু দূর আগানোর পর সেই জায়গাটায় পৌঁছায় যেখানে প্লেনের পিছনের অংশটা ছিল, যেটি পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে আলাদা হয়ে গেছিল। এবং তারা অনেকটাই খুশি হয়ে যায় এবং তাদের বাকি সাথীদেরকে উপরে ডেকে নেয় এবং সেখানে কিছু ব্যাগ ট্যাগ পায়। তার ভিতরে খাবার সহ অনেক কাপড় চোপড় সহ অনেক জিনিসই ছিল। সাথে তারা ব্যাটারিগুলোও খুঁজছে যাতে এই রেডিও অন করে তারা সে মন্ত্রের সাথে যোগাযোগ করতে পারে, কিন্তু অন করার চেষ্টা করলে সেটি দেখে খারাপ হয়ে আসে। এরপর নিউমার অবস্থা অনেকটাই খারাপ হয়ে পড়ে এবং সে সিদ্ধান্ত নেয় যে কোনো কিছু খাবে না, কারণ সে অন্য কিছু খেয়ে অযথা খাবারগুলো নষ্ট করা যাবে না। এরা প্লেনের পিছনের দিকে একটা ওয়াটারপ্রুফ কাপড় পেয়েছিল। এরপর যে রেডিওটা পেয়েছিল সেটাতে তারা খবর শোনে। এরপর তারা শুনতে পায় যে এয়ারফোর্স লাস্ট বারের মতো তাদেরকে খুঁজতে আসবে। এবারে পাইলো, না পাইলে আর আসবে না কখনো। এরা এখানে ফেসে রয়েছে 58 দিন হয়ে গেল। এরপরে নিউমা, যার অবস্থা খুবই খারাপ ছিল, সে জীবনের নিয়ে শেষ নিঃশ্বাস নিচ্ছে। মরার আগে সে বলে, আমার সাথীরা, তোমরা আমাকে নিজেদের খাবার মনে করে নিও। এমনভাবে আমি অমর হয়ে যাব। আমাদের মধ্যে যদি একজনও বাঁচে তাহলে বাকি লোকের মৃত্যু ব্যর্থ হবে না। নিউমার এই শেষ কথাগুলো বাকি সাথীদেরকে একটা আলাদা শক্তি সৃষ্টি করে। এর মধ্যে দুটি লোক আবার চেষ্টা করে যে আমরা আবার উপরে যাব, আবার চেষ্টা করব বাঁচার জন্য। তখন তারা পাহাড়ে ওঠার চেষ্টা করে এবং উঠতে উঠতে সারা সবচেয়ে পাহাড়ের উঁচু জায়গায় উঠে পড়ে এবং তারা দেখে যে চারিদিকে পাহাড় ছাড়া আর কিছুই নেই। তারা তখন ভাবছিল তাদেরকে ফিরে যাওয়াই উচিত হবে, কিন্তু না, সেখানে গেলেও আবার মৃত্যু হবে, তাই আমরা সামনের দিকেই এগাবো। তারপর তারা কয়েকদিন হাঁটতে হাঁটতে একটা নদীর সন্ধান পায়। তারা সেই নদীটা দেখে অনেকটাই খুশি হয়ে যায় এবং তারা ভরপুর পানি খেয়ে নেয়, কেননা তারা কয়েকদিন যাবৎ পানির কোনো সন্ধান পায় নাই। তারা ইচ্ছে মতন তারা পানি খেয়ে নেয় সবাই। তারপর তারা হুট করে একটা লোককে দেখতে পায়, কিন্তু তারা বিশ্বাস করতে পারে না এবং তারা বুঝতে পারে মনে হয় যে এরা হেরোজিংয়ের শিকার হয়েছে, কিন্তু না, কিছুক্ষণ দেখার পর বুঝতে পারে যে আসলে সেটা মানুষ। তাই তারা চিল্লাচিল্লি করে, কিন্তু লোকটা ছিল অনেকটা দূরে, কিন্তু তারা কোনো বুঝতেই পারে না। তখন একটা কাগজের মধ্যে কলম দিয়ে তাদের পুরো ঘটনাটা লিখে ছুড়ে দেয় লোকটার দিকে। সেই চিঠিটা এই লোক এয়ারফোর্স এবং গভর্নমেন্টের কাছে পৌঁছে দেয় এবং যার ফলে তারা আরও একবার লড়ে ওঠে এবং সে লোকটি তাদেরকে সকলকে নিয়ে তার ঘরে চলে যায় এবং ভরপুর খাবার দেয়। এবং যারা বরফের নিচে পড়ে আছে তারা রেডিওর মধ্যে শুনতে পায় রেস্কিউ টিম তাদেরকে আরও একবার বাঁচাতে আসবে এবং তারা অনেকটাই খুশি হয়ে যায়। তারা নিজেকে রেডি করে, তাদের সামনে খুব তাড়াতাড়ি একটা হেলিকপ্টার এসে পৌঁছাবে। এইদিকে শহরে তাদের পরিবারের লোকজন তাদের জন্য অপেক্ষা করছিল। এরপর তাদেরকে হসপিটালে নিয়ে যায় এবং তারা চাইলেই তাদের বাসায় চলে যেতে পারো, কিন্তু এরা ভাবে যে সবাই আবার এক রাত একসাথে কাটাবো। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ফলে 45 জন লোকের মধ্যে 16 জন লোক বেঁচে যায়। আর এখানেই এই ঘটনাটি শেষ হয়। আশা করছি আপনাদের এই ঘটনাটি পছন্দ হয়েছে। এখানে যদি আপনি থাকতেন তখন কি করতেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।